নমস্কার, আমি আপনাদের অতি প্রিয় বিকাশ ব্যানার্জি। ইভিএম নিউজে এসেছি আজকে ভিন্ন ধরনের বক্তব্য নিয়ে। দেখুন, ভোট যুদ্ধ শুরু হয়ে গেছে। ভারতবর্ষের সাধারণ নির্বাচন 4 জুন তার রেজাল্ট বেরোবে। 1.5 মাস ধরে ভোট। তা আমাদের প্রথম যেটা ফোকাস, আজকে আমরা একটু দেরিতে শুরু করলাম, তার কারণ আমাদের চ্যানেলটা সবে হামাগুড়ি দিয়ে হাঁটতে শুরু করেছে। তো আজকে আমরা বলতে ওপিনিয়ন পোল, এক্সিট পোল এসবের মধ্যে আমাদের যাওয়ার দরকার নেই বলেই আমি মনে করি। এটা করাও যায় না, নির্বাচন শুরু হয়ে গেছে। তা প্রশ্ন হচ্ছে, দর্শকরা কি আমার কাছে শুনবে? সেই প্রশ্নে বলতে পারি, আমাদের অবজারভেশন, আমাদের দেখা বিভিন্ন কাজের সূত্রে ভারতবর্ষের কেন, বাংলা কেন, ভারতবর্ষের নানা জায়গায় আমি ঘুরে বেড়াই। তাতে এই প্রথম নির্বাচন আমাদের রাজ্যে কি দেখেছি। ভারতবর্ষের কথা আমি পরে কোনদিন আসবো। প্রথম দিন 102টো টোটাল ভারতবর্ষের, সমগ্র ভারতবর্ষের 102খানা কেন্দ্রের নির্বাচন হয়েছে। আপনারা প্রশ্ন করতে পারেন, আপনি কি বলেছেন, আপনার কি ধারণা, আপনার কি হয়েছে? আমি সেই ধারণাটাই আপনাদের দেব। যে 3টে কেন্দ্রে নির্বাচন হয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আমি প্রায় সবার এক্সিট পোলই দেখেছি। তো যে যার মতো দিয়েছেন, তাদের অবজারভেশন দিয়েছেন, বলেছেন কোন পক্ষ এগিয়ে কোন পক্ষ পিছিয়ে। কিন্তু আমি আজকে আপনাদের এটাই বলতে চাইছি যে ভোটের দিন কি দেখলাম, বিভিন্ন জায়গার খবর। কোচবিহারেও আমার কিছু বন্ধুবান্ধব আছেন, আলিপুরদুয়ারেও বন্ধুবান্ধব আছেন। আলিপুরদুয়ার, কোচবিহারে আমি শুটিং করতে যাইনি, কিন্তু আলিপুরদুয়ারে আমি গেছিলাম শুটিং করতে। এবং প্রখ্যাত চিত্র পরিচালক স্বপন সাহার একটি ছবি নিয়ে গেছিলাম। তো স্বপনদা নিয়ে গেছিলেন আর কি, সৌভাগ্যক্রমে। তো দেখেছি আমাদের সেই ছবিতে অভিষেক ছিল, ঋতুপর্ণা ছিল, বাংলাদেশের টেলি সমাজ ছিলেন, বিখ্যাত অভিনেতা। তো এই একটা অভিজ্ঞতা আলিপুরদুয়ার সম্বন্ধে আছে। তারপর আলিপুরদুয়ারে আমি গেছিলাম লোকেশন দেখতে ছবি, সেই ছবিটা যদিও করা যায়নি। এইভাবে পরিচিতি কিন্তু কিছু মানুষের সাথে আমার ঘটে গেছে। কোচবিহারে আমার কাছে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করত, তাকে আমি রেখেছিলাম এখানে কলকাতায়, সে আছে। তো এই যে বিভিন্ন লোকের সাথে আমার যোগাযোগ, কিন্তু কোচবিহার আমার নিজের যাওয়া হয়নি। কোচবিহারের উপর দিয়ে গেছি, কোচবিহারে যাইনি, তা মিথ্যা কথা বলা। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আমি অনেকবারই গেছি। জলপাইগুড়ি, আপনি দার্জিলিং যেতে গেলে আমরা কোথায় নামি, আমরা যেখান থেকে নামি সেখান থেকে কিন্তু জলপাইগুড়ি ছুঁয়ে আমাদের সেবক রোডে ঘুরতে হবে। তো ন্যাচারালি এই জায়গাগুলোর সঙ্গে আমি অতি পরিচিত, এবং কিছু লোকজন আমার সঙ্গে পরিচিত হয়ে গেছে। হয়তো সিনেমা ইন্ডাস্ট্রির সুযোগেই হয়েছে, সেটাও বলতে পারেন, কিন্তু হয়েছে। 3টে কেন্দ্র নির্বাচন, 42টার মধ্যে 3টে কেন্দ্র, 39টা এখনো পড়ে আছে। 25-26 তারিখ আবার ইলেকশন আছে। তো সেদিনকে সেই কেন্দ্রগুলো নিয়ে, সেদিনকে বা তার পরে বা তার আগে যদি সুযোগ পাই, আমার মতামতটা আমি জানাতে পারি। কি দেখেছে মানুষ? মানুষ এটাই দেখেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, তাদের যে ভোট ব্যাংক, মহিলা ভোট ব্যাংক, মহিলারা দলে দলে বেরিয়ে সেদিনকে কিন্তু গণতন্ত্রের যে তাদের যে রাইট, সেটা প্রতিষ্ঠা করেছে। নানা কথা আছে। প্লাস গত 19 সালের নির্বাচনে মতুয়া বলে যে সমাজটা আছে, যে মতুয়া উদ্বাস্তুদের কথা বলা হচ্ছে, তারা এতভাবে 5 বছর ধরে মিথ্যে প্রতিশ্রুতি পেয়ে সেই মতুয়ারাও কিন্তু এবার দলে দলে
তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। এখন আসল কথা হয়তো বলবে 4 জুন। 4 জুনে আমরা বলবো, আমরা জানতে পারবো, আমরাও জানতে পারবো কি রায়টা হলো। কিন্তু মেজরিটি অফ মহিলা ভোট, মেজরিটি অফ মতুয়া উদ্বাস্তুদের ভোট কিন্তু তৃণমূলের বাক্সে গেছে। এবং কোচবিহারের ভিন্ন পরিস্থিতি হলেও কোচবিহারও কিন্তু প্রচুর মতুয়া, প্রচুর উদ্বাস্তুরা থাকেন। সংখ্যায় হয়তো তারা জলপাইগুড়িতে বেশি থাকেন, কিন্তু সেখানে বেশি আছে, কোচবিহারেও আছে। এবং সেখানকার নিশীথ প্রামাণিককে নিয়ে, যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তাকে নিয়ে অনেক কথা সাধারণ মানুষের মধ্যেই অভিযোগ আছে যে তিনি মানে সময়ই দেন না কেন্দ্রে, তিনি দিল্লিতেই পড়ে থাকেন। এছাড়াও তার নামে অনেক রকম কেস আছে, সেটা আমাদের চর্চার বিষয় নয়। এ নিয়ে মানুষের একটা ক্ষোভ ছিল, এবং সেই ক্ষোভে আমার মনে হয়েছে যে ভারতীয় জনতা পার্টি তাদের ইভিএম নিয়ে যাদের নামে যে অভিযোগগুলো উঠছে এবং সুপ্রিম কোর্টে যেগুলো জমা পড়ছে, সেখান থেকে তাদের ইভিএম জালিয়াতি নিয়ে যে প্রশ্ন আসছে, সেই প্রশ্নে ভারতীয় জনতা পার্টি মনে হচ্ছে সেই মানে তাদের কর্মীদেরকে দেখেছি খুব শিওর এই, এবং আগের নির্বাচনে এখানে তারা জিতেছিল। এই 3টে কেন্দ্রেই তাদের কেন্দ্র, জেতা কেন্দ্র। কিন্তু বুথ ফেরত সমীক্ষা তো হয় না এখন, বুথ ফেরত সমীক্ষা করার রাইটটা নেই, নৈতিক কোনো অধিকার নেই। কিন্তু যেটা দেখেছি এবং দেখা গেছে ভোটের পরে 3টে কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা কিন্তু বিজয় মিছিল বার করে দিয়েছে। বিভিন্ন চ্যানেলে আপনারা সেগুলো দেখেওছেন, বিভিন্ন নিউজ চ্যানেলে, নিউজ পোর্টালে দেখেওছেন। তো আমি এইটুকু বলতে পারি, মানুষ কোথাও গণতন্ত্র রক্ষার স্বার্থে যে কথাগুলো ভেসে আসছে, বাংলা এবং বাঙালি কোথাও যেন একটা এক হয়ে গেছে, যে বাংলা ও বাঙালির স্বার্থে যে দল ধরবে আমরা এবার তাদের পাবো। এটা আমার মনে হচ্ছে, অবজারভেশন বললাম, এর বেশি কিছু বলার তো রাইট নেই। মানে এটা দেখা অন্য প্রান্তে ভারতবর্ষের যেখানে যেখানে দিল্লিতে হয়েছে, আমি বিস্তারিত সেগুলো যাচ্ছি না। দিল্লি, পাঞ্জাব, রাত হয়ে গেছে, অনেক কাজ করে এসে আবার এটার কাজ করতে হয়, সেখানকার রিপোর্টও আছে। এগুলো আরো বড় আকারে, আলোচনা আকারে আমরা ধীরে ধীরে তুলে ধরব। আজকেই ছোট্ট অনুষ্ঠানে আমরা শুরুয়াত করলাম, কেননা ভোট আমাদের জীবনে প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক বলে উড়িয়ে দিতে পারবেন না। কেননা গণতন্ত্রে রাইট প্রতিষ্ঠা করা, আমি ভোট দিচ্ছি, সেখানে সিএ নিয়ে, এনআরসি নিয়ে যেগুলো হচ্ছে, যে আমি যদি কাউকে ভোট দিয়ে পাঠিয়েছি আগের ইলেকশনে, সেই লোকটা মন্ত্রী হয়ে গেছে, তাহলে আমার আবার নতুন করে নাগরিকত্ব লাগবে কেন? এই প্রশ্নটা কিন্তু বাংলায় ব্যাপকভাবে দেখা দিয়েছে, এবং সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ছে তৃণমূল কংগ্রেস বা ভারতীয় জনতা পার্টির বিরোধীরা যারা বলছে তাদের বিরুদ্ধে, তাদের কাছে কিন্তু ভারতীয় জনতা পার্টি অনেকটা পিছিয়ে গেছে। আমার মনে হয় যে, আমার যদি খুব অনুমান ভুল না হয় বা আমার যে ধারণাটা সৃষ্টি হয়েছে, কোনো কোনো কেন্দ্রে বাম প্রার্থীরা কিন্তু অনেকটাই এগিয়ে গেলেন। অন্তত মানে কোচবিহার, জলপাইগুড়ির বাম ক্যান্ডিডেট খুব ভালো ক্যান্ডিডেট ছিলেন, এবং আলিপুরদুয়ারে বাম প্রার্থীরা কিন্তু মনে হচ্ছে মানে অনেকটাই এগিয়ে গেলেন, অনেকটাই তারা। এবং তাদের যে ভোটটা হারিয়ে গেছিল, তাদের যে ভোটটা সবাই এটা জেনে গেছে ট্রান্সফার করা হয়েছিল ভারতীয় জনতা পার্টির কাছে, সে ভোটের অনেকটা কিন্তু তারা উদ্ধার করতে পেরেছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি এইটুকু বুঝেছি। আজকে এইটুকুই থাক, পরবর্তীকাল নিশ্চয়ই আসবো এই আলোচনা নিয়ে, আরও অনেককে সাথে নিয়ে। নমস্কার।